গল্পের শুরুতে দেখা যায় এক ব্যক্তির চোখ উপড়ে ফেলা হয়েছে, আর সেই চোখটি নিচে পড়ে আছে। চতুর্দিকে রক্ত ছড়িয়ে ছিটানো। এ সময় অদ্ভুত একটি বিড়াল সেই লাশের গন্ধ শুকতে শুকতে লাশের কাছে এসে পৌঁছায়। তার পাশেই বসেছিল রহস্যজনক এক ব্যক্তি। সে ধারালো অস্ত্র নিয়ে লাশটির টুকরো করতে থাকে। তখনই জনসনের ঘুম ভেঙে যায়। যে একটি থিয়েটারে বসেছিল, জনসন একটি অপেরা শো দেখতে এসেছিল এবং শো চলাকালীন তার হাতে নিজে থেকেই অদ্ভুত দাগ উঠছিল এবং আবার মিলিয়েও যায়। কিছুটা অস্বস্তি অনুভব করায় সে থিয়েটারের বাইরে চলে আসে এবং সেখানে একটি কোট খুঁজে পায়। আশেপাশে কেউ ছিল না, তাই সে নিজেই কোটটি তুলে নেয়। জনসন পুরো সময় অদ্ভুত অস্বস্তি অনুভব করছিল। সে বাড়ি ফিরে আসে এবং কোটের ভেতর থেকে পার্স বের করে টাকা চুরি করে। বাড়িতে এসে সে বিশ্রাম নেয়, কিন্তু তার কাছে ঘরের সবকিছুই অদ্ভুত লাগতে থাকে। ময়লা ফেলার পর সে চলে যাচ্ছিল। হঠাৎ ব্যাগটি নড়ে ওঠে। তার সন্দেহ হয় ব্যাগের ভিতরে কি। ধীরে ধীরে ব্যাগটি খোলে। তখনই সে অদ্ভুত অস্বাভাবিক একটি মুখ দেখতে পায়। ভয় পেয়ে সে বাড়ি ফিরে আসে। কিছুক্ষণের মধ্যেই আলো নিভে যায় এবং সে দেখতে পায় সেই অদ্ভুত বিড়াল, আর সেটি একটি কাটা হাত চিবিয়ে খাচ্ছিল। এমন দৃশ্য দেখে ভয়ে জনসন পড়ে যায়। তখনই আলো চলে আসে আর সে দেখে ঘরের সবকিছুই স্বাভাবিক। পরের দিন সকালে আমরা ডক্টর সুখী ও তার স্ত্রী উষাকে দেখি। উষা একজন সাইকিয়াট্রিস্ট এবং বড় একটি হাসপাতালে কাজ করেন। এখানে আমরা জানতে পারি ডক্টর সুখীর পার্স হারিয়ে গেছে, অর্থাৎ গতরাতে জনসন যে পার্সটি পেয়েছিল সেটা তারই ছিল। ডক্টর সুখী রত্নরাজ হাসপাতাল ইউনিভার্সিটিতে কাজ করেন এবং সেখানে তার সহকর্মী হলো জিম। বেশ কিছুক্ষণ খোঁজার পরেও ডক্টর সুখী তার পার্স খুঁজে পায় না। এর কিছুক্ষণ পরেই মেডিকেলের ক্লাস শুরু হয়, যেখানে ডক্টর জিম ছাত্রদের ঠাট্টা তামাশায় হেসে ফেলে। এজন্য সুখী তাকে বকা দেয়। তাদের কথোপকথন থেকে আমরা জানতে পারি এই ইউনিভার্সিটির প্রফেসর ধারারাই অনেকদিন ধরে নিখোঁজ, কিন্তু ধারারায়ের ব্যাপারে জিজ্ঞাসা করলেও ডক্টর সুখী জিমকে কোনো উত্তর দেয় না। এরপর আমরা জনসনকে দেখি। জনসন অর্থাৎ জন আসলে তার বোন এর সঙ্গে থাকত কিছুদিনের জন্য। তারা দুজনই অনাথ এবং স্কুলের স্টুডেন্ট। একটি ভাড়া বাড়িতে থাকছিল এবং বাড়িওয়ালার জানা ছিল না যে জনও সেখানে থাকে। এই চাইতো জন যেন দ্রুত বাড়ি ছেড়ে চলে যায়। ডিনার বানানোর সময় জন দেখে চিংড়ির ভেতর থেকে রক্ত বের হচ্ছে। ভয় পেয়ে সে নিজে নিজের আঙুল কেটে ফেলে। এ দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যায় এবং সেখানে নিজের মতো করে জনের চিকিৎসা করতে থাকে, যেন সে একজন ডাক্তার, যদিও সে শুধু একজন নার্স ছিল। এরপর একজন আসল নার্স জনকে দেখে ফেলে এবং তাকে ডক্টর জিমের কাছে নিয়ে যায়। অর্থাৎ জন এখন রত্নরাজ হাসপাতালে। ডক্টর জিম জনের সঙ্গে খুব অদ্ভুত আচরণ করে, তার চোখ পরীক্ষা করে, অদ্ভুত এক্সারসাইজ করায়, এমনকি নিজের নাম পড়তে দেয়। শেষে সে ডক্টর সুখের স্ত্রী উষাকে ফোন দিয়ে জনের সঙ্গে কথা বলায় এবং বলে সে একজন সাইকিয়াট্রিস্ট, জনকে সাহায্য করতে পারবে। এতে জন রেগে যায়, কারণ তার তো শুধু আঙুল কেটেছিল, সে পাগল নয়। জন রাগে হাসপাতাল ছাড়ে। বাড়ি ফেরার সময় সে এর ওপর রেগে যায়, কারণ এ হঠাৎ হাসপাতাল থেকে উধাও হয়ে গিয়েছিল। বাড়িতে এ জনকে জিজ্ঞেস করে তার কি ঘুমাতে সমস্যা হচ্ছে। জন বলে সে প্রায় স্বপ্নে একটি মেয়েকে হত্যা করা দেখে। এর চিন্তা আরও বাড়ে। সেই রাতে জন আবারও স্বপ্ন দেখে একটি মানুষের শরীর টুকরো করে ফেলা হচ্ছে। এটা দেখে সে ভয়ে জেগে ওঠে আর সামনে দেখে একটি ছোট্ট বাচ্চা হামাগুড়ি দিয়ে তার বিছানার নিচে যাচ্ছে। সেও বিছানার নিচে তাকায়, আর তার পেছনে অদ্ভুতভাবে কেউ দাঁড়িয়েছিল, যার শরীর থেকে টপ টপ করে রক্ত অনবরত পড়ে যাচ্ছিল। বিছানার নিচে কিছু না পেয়ে সে উঠতেই ঘরে কেউ নেই। সে ভাবতে থাকে ঘুমের ঘোরে কি সে ভুল কিছু দেখেছে। হঠাৎ এক ডাইনি লাফিয়ে এসে তার চুল দিয়ে জনের গলা চিপে ধরে। জন কোনোভাবেই শ্বাস নিতে পারছিল না। সে প্রতিনিয়ত চেষ্টা করতে থাকে এই ডাইনির হাত থেকে বাঁচার জন্য। অনেক কষ্টে সে ডাইনিকে ধরে তার গলা চিপে ধরে। কিছুক্ষণ পরে সে দেখতে পারে সে নিজের বোন এর গলা টিপে ধরেছে। এই অনবরত চেষ্টা করছিল জনের হাত থেকে বাঁচার জন্য, কিন্তু জন কোনোভাবেই তাকে ছাড়ছিল না। সে যেন আরও জোরে তার গলা চিপে ধরছিল। হঠাৎ জ্ঞান ফিরে পেলে সে ভয়ে দূরে ছুটে যায়।
এর সকল ঘটনার পর নিশ্চিত হয় জনের নিশ্চয়ই কোনো সমস্যা তৈরি হয়েছে। পরদিন জন ডক্টর উষার কাছে যায়। উষা তাকে দেখে অবাক হয়। পানি ঢালার সময়ও তার হাত কাঁপছিল। কেন, তা গল্পের শেষে জানা যাবে। উষা জনের সমস্যাগুলো জানতে চায় এবং জন বলতে শুরু করে সে প্রতিদিন একই ধরনের একটি স্বপ্ন দেখছে, যেখানে একজন মানুষ একটি মেয়ের দেহ টুকরো টুকরো করে কাটছে। বিষয়টা গভীরভাবে বোঝার জন্য ডক্টর উষা জনকে হিপনোটাইজ করেন। তখন জনের সামনে একটি ভীষণ আসে, যেখানে এক মেয়ে তাকে বলে, আমার নাম ধারা রাই, তোমাকে খুঁজে বের করতে হবে আমাকে। জন হঠাৎ জেগে ওঠে এবং উষাকে বলে যেই মেয়ের খুন সে স্বপ্নে দেখে তার নাম ধারা রাই। এখানে আপনাদের মনে হতে পারে রহস্য সমাধান হয়ে গেছে, কারণ ধারা রাই সেই প্রফেসর যিনি রত্নরাজ ইউনিভার্সিটিতে কাজ করেন। আমার কথা বিশ্বাস করেন, এই গল্পের টুইস্ট আপনাদের মাথা ঘুরিয়ে দেবে। উষা জনকে বাড়ি পাঠিয়ে দেয় এবং বলেন তিনি শীঘ্রই তাকে কল করবেন। উষা জনকে কোনো ওষুধ দেন না। এতে জন রাগ করে এবং ঠিক করে ফেলে সে আর কখনো ডাক্তারের কাছে যাবে না। জনকে বাড়ি পাঠিয়ে উষা ফোন করে ধারা রাই সম্পর্কে জানতে চায়। কিছুক্ষণ খোঁজাখুঁজি করে উষা জানতে পারে ধারা রাই সত্যি রত্নরাজ ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন। বাড়ি ফিরে এসে জন তার বিষয়গুলো নিয়ে ভাবছিল, তখনই তার সামনে রাখা একটি বইয়ের পাতা একাই উল্টে যায়। সে উঠে এসে বইটি হাতে নিয়ে পড়তে শুরু করে। এমন সময় সে দেখতে পায় তার শরীর পচতে শুরু করেছে। ধীরে ধীরে সেটি আরও বেড়ে যাচ্ছিল। ভয়ে সে চিৎকার করে ওঠে। তখনই তার ঘুম ভেঙে যায়, অর্থাৎ এটিও ছিল তার দুঃস্বপ্ন। সে লক্ষ্য করে আবারও তার হাতে একটি চিহ্ন ভেসে উঠেছে, যেটি আবার আগের মতোই অদৃশ্য হয়ে যায়। এরপর সে বাইরে অদ্ভুত শব্দ শোনে। সে গিয়ে দেখে একজন লোক নেশাগ্রস্ত অবস্থায় একটি মেয়েকে নিয়ে আসছে। সেই মেয়েটি আর কেউ নয়, বরং ধারা রাই। লোকটি মেয়েটিকে একটি ঘরে নিয়ে যায়, যা তাদের বাড়ির ঠিক পাশে ছিল। জন সেই ঘরের ভেতরে উঁকি দেয়। হঠাৎ ভয়ঙ্কর একটি আত্মা সেখানে চলে আসে। সে জনকেও টেনে ভেতরে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। জন কোনোভাবে তার হাত থেকে ছাড়া পায়। এরপরে ঘরের দরজা একাই বন্ধ হয়ে যায়। কিন্তু এরই মধ্যে সেই আত্মার হাত থেকে জন একটি আংটি কেড়ে নিয়েছিল। হঠাৎ একটি হাত তাকে ধরে। জন চমকে উঠে তাকায়, দেখে সেখানে কোনো ঘর নেই, বরং একটি আলমারি রাখা। আর তার অজান্তে আংটিটি পড়ে যায়, যেটি করতে করতে আলমারির পেছন দিক দিয়ে একটি গোপন ঘরের ভেতরে চলে যায়। তখনই সেখানে আসে। জন তাকে বোঝাতে চেষ্টা করে আলমারিটি সরাতে হবে, যাতে সেই লুকোনো ঘর বের করা যায়। কিন্তু রাজি হয় না, কারণ এটি তার ভাড়া করা বাড়ি। এখানেই জনের মনে হয় ধারাইয়ের খুন হয়েছে এই বাড়ির মধ্যেই এবং খুনি হলো বাড়ির মালিক। জনকে বোঝায় ধারাই বাস্তব নাও হতে পারে, কিন্তু জন নিশ্চিত ছিল ধারাই বাস্তব এবং সে প্রমাণ খুঁজতে বেরিয়ে পড়ে। অন্যদিকে উষা রত্নরাজ ইউনিভার্সিটিতে গিয়ে ধারাইয়ের অ্যাসিস্ট্যান্ট নকের সঙ্গে দেখা করে। নক জানায় ধারাই কিছুদিন ধরে অনুপস্থিত এবং লোকেরা তার বিষয়ে বেশি কথা বলতে চায় না। অনেক ছাত্রছাত্রী তাকে ডাইনি বলেও ডাকে। নক উষাকে ধারাইয়ের ক্লাসরুমে নিয়ে যায় এবং অতীতের একটি ঘটনার কথা বলে। একদিন ধারাই ক্লাস নিচ্ছিলেন, কিন্তু একটি মেয়ের ফোন বারবার বেজে উঠছিল। এতে ধারাই খুব রেগে যায়, আর সে অদ্ভুতভাবে মেয়েটির দিকে তাকিয়ে তার জীবনের সবচেয়ে বেদনাদায়ক মুহূর্তটি মনে করিয়ে দেন। মেয়েটির হাতে নিজের থেকে কাটা দাগ উঠে যায়। ভয় পেয়ে মেয়েটি ক্লাস থেকে দৌড়ে বেরিয়ে আসে। এরপর থেকে ছাত্ররা ধারাইকে ডাইনি বলতে শুরু করে। উষা বিষয়টি শুনে হতভম্ব হয়ে যায়। নক জানে না ধারাই হঠাৎ কোথাও উধাও হয়েছে। তথ্য ঘেঁটে উষা জানতে পারে তার স্বামী সুখী ধারাইকে ইউনিভার্সিটিতে এনেছিলেন, অর্থাৎ সুখী ধারাইকে খুব ভালোভাবে চিনতেন। এদিকে জন রত্নরাজ ইউনিভার্সিটিতে যায় ধারাইয়ের অস্তিত্বের প্রমাণ খুঁজতে। একজন শিক্ষক তাকে বলেন ধারাই আসলে এই কলেজের প্রফেসর ছিলেন। অন্যদিকে উষা বাড়িতে এসে সুখীর সঙ্গে ধারাই সম্পর্কে কথা বলে। এখানে আমরা তাদের মেয়ে দংশকে দেখি। ওদিকে রাতে ইউনিভার্সিটির ভেতরে আমরা নককে দেখি। সে আবার ওই অদ্ভুত বিড়ালটিকে দেখে এবং ওই বিড়ালের পিছু নিতে নিতে অ্যানিমেল ডিপার্টমেন্টে চলে যায়। কিন্তু বিড়ালটি হঠাৎ কোথায় যেন হারিয়ে গেল। চারপাশে অদ্ভুত সব ঘটনা ঘটতে থাকে। মিউজিয়ামের ভেতরে থাকা মৃত প্রজাপতিগুলো হঠাৎ জীবিত হয়ে দেয়ালে জড়িয়ে যায়। তারপর সেই প্রজাপতিদের মাঝখান থেকে বেরিয়ে আসে ভয়ঙ্কর এক ডাইনি। সে আসলে ধারাইয়ের আত্মা। ধীরে ধীরে আত্মাটি নককে নিষ্ঠুরভাবে হত্যা করে।
ভয়ঙ্কর ঘটনার পুরোটাই জন তার স্বপ্নে দেখে এবং ভয়ে দৌড়ে উঠে যায়। জেগে উঠেই তার বমি আসে আর তার হাতে আবারও নিজে থেকেই ক্ষতর দাগ ফুটে ওঠে। পরের দিন সকালে আমরা উষাকে দেখি, আর সে কোথাও সুখীকে খুঁজে পাচ্ছিল না। এরপর সে সংবাদে নকের মৃত্যুর খবর দেখে। জন নিউজ দেখে নকের মৃত্যুর কথা জানতে পারে এবং নিশ্চিত হয় গত রাতের তার স্বপ্ন আসলে সত্যি ঘটনায় ছিল। জন তখনই রত্নরাজ ইউনিভার্সিটিতে ছুটে যায়। সেখানে সে ডাক্তার পরিচয়ে এক ল্যাবে ঢুকে পড়ে। পুলিশ তাকে ডাক্তার ভেবে ভুল করে, আর সে পুলিশকে ধোঁকা দিয়ে সেই লাশ পর্যন্ত পৌঁছে যায়, যার পুরো শরীর টুকরো টুকরো করা ছিল। ভয়ে সে মন্দিরে গিয়ে প্রার্থনা করতে থাকে যেন সে আত্মাটি তাকে ছেড়ে দেয়। মন্দিরে এসে তাকে সান্ত্বনা দিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়, কিন্তু জনের মাথায় তখনও আরও বেশি ভয় কাজ করতে থাকে। সে ভাবে নকের মৃত্যু তার কারণে হয়েছে। তার ধারণা, যে ব্যক্তি ধারাই সম্পর্কে অন্য কাউকে কিছু বলবে, ধারায়ের আত্মা তাকে মেরে ফেলবে। যেমন নক ডক্টর উষাকে তথ্য দিয়েছিল, তাই ধারাই নককে মেরে ফেলেছে। এই সিদ্ধান্ত উষাকে জানাতে জন ফোন করে, কিন্তু জানতে পারে উষা রত্নরাজ ইউনিভার্সিটিতে গেছে। উষা ইউনিভার্সিটিতে জিমের সঙ্গে কথা বলছিল। জিম তাকে হাসপাতালে রাখা একটি লাশ দেখায়, যার নাম ছিল বডি নম্বর 19। লাশ দেখেই উষা ভয় পেয়ে যায়, তবে লাশটি কার ছিল তা তখনও জানা যায়নি। জিম আরও জানায় উষার স্বামী সুখী নাকি ধারায়ের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িত ছিল। এটা শুনে উষা রাগে বাড়ি ফিরে আসে। এদিকে জন ইউনিভার্সিটিতে পৌঁছায় উষার সঙ্গে দেখা করতে, কিন্তু জিম বলে উষা এখান থেকে চলে গেছে। নিজের নিরাপত্তার জন্য জন জিমকে ধারায় সম্পর্কে কাউকেই কিছু বলতে নিষেধ করে, কিন্তু জিম ইতিমধ্যেই উষাকে ধারায় সম্পর্কে অনেক কিছু জানিয়েছে। এতে জন বুঝে যায় এখন জিমও মরতে যাচ্ছে, কারণ ধারায় কাউকেই তথ্য দিতে দেয় না। এদিকে উষা বাড়িতে গিয়ে সুখীর সঙ্গে ধারায়ের প্রেম কাহিনী নিয়ে ঝগড়া করে। সুখী বলে ধারায়ের সঙ্গে তার সম্পর্ক অনেক আগেই শেষ হয়ে গেছে, আর এখন সে মেয়ে কখনোই তাদের জীবনে ফেরত আসবে না। কিছু পুরনো স্মৃতিচারণ দেখানো হয়, যেখানে বোঝা যায় সম্পর্ক থাকাকালীন সময় দারারাই সুখীকে তাদের সম্পর্ক নিয়ে ব্ল্যাকমেল করত। এদিকে জন হাসপাতাল থেকে বাড়ি ফিরে আসে এবং খেতে বসে। হঠাৎ সে দেখে একটি ছোট বাচ্চা তার সামনে। এতে জন খুব ভয় পায়। সে গোসল করে ফ্রেশ হয়, কিন্তু এবার টিভিতে ধারাইকে দেখে, যে বলছিল আমাকে খুঁজে বের করো। ভয়ে জন তাকে অনুরোধ করতে থাকে যেন সে তাকে ছেড়ে দেয়। হঠাৎ টিভিতে রত্নরাজ ইউনিভার্সিটির দৃশ্য ভেসে ওঠে। ডক্টর জিমকে দেখা যায়। জিম হলের মধ্যে রক্ত পড়ে থাকতে দেখে, যা এক অদ্ভুত কালো বিড়াল চেটে খাচ্ছিল। এরপর ছাদ থেকে তার মাথার রক্তের ফোঁটা পড়তে থাকে, কারণ ছাদের ওপর উল্টো ঝুলেছিল ধারায়ের আত্মা। সে জিমের উপর রক্ত বমি করে। জিম মাটিতে পড়ে রক্তের সমুদ্রে ডুবে যায়। রক্তের ভেতর থেকে উঠে আসে সেই ভয়ঙ্কর আত্মা। তার চোখ থেকে অ্যাসিডের মতো রক্ত বের হয়, আর জিমের মুখ পুড়িয়ে দেয়। ধারাই জিমকে নখ দিয়ে ছিঁড়ে মেরে ফেলে। এই পুরো ঘটনায় জন তার স্বপ্ন দেখে আতঙ্কে জেগে ওঠে। জন দৌড়ে এর কাছে যায় সব বলার জন্য, কিন্তু এ বাড়ির কোথাও নেই। অর্থাৎ জন পুরো বাড়িতে একা। হঠাৎ জন সেই অস্বাভাবিক বিড়ালটিকে দেখে। এটি তাকে আবারও সেই লুকোনো ঘরের দিকে নিয়ে যায়। ঘরের ভেতর থেকে শব্দ ভেসে আসছিল। জন উকি দিয়ে দেখে, আর তাকাতেই তার পুরো শরীর যেন পাথর হয়ে যায়, কেননা এক ব্যক্তি তার বোনের শরীর টুকরো টুকরো করছিল। আর যে তার বোনের শরীর টুকরো করছিল সে আর কেউ নয়, জন নিজেই। জন ঘরে ঢোকে, কিন্তু ভেতরে গিয়ে দেখে সবকিছু অদৃশ্য হয়ে গেছে। শুধু ধারায়ের ভয়ঙ্কর কণ্ঠস্বর শোনা যায়, যে বলছিল তুমি যা দেখলে তা সত্যি হবে যদি আমাকে খুঁজতে চেষ্টা না করো। জন পাগলের মতো হয়ে যায়। সে বুঝতে পারে না ধারায় আসলে তার কাছে কি চায়। হঠাৎ সে খুঁজে পায় সেই আংটিটি, যেটা হাত থেকে পড়ে গিয়েছিল, আর তখনই সে পুরো গল্প বুঝতে পারে। দৃশ্য চলে যায় ডক্টর উষার দিকে। হাসপাতাল থেকে ফোন আসে। সে জানতে পারে যে মানুষটি মরেছে, তার হাতেও ছিল ঠিক একই ধরনের একটি আংটি। যে আংটিটা জনের কাছে ছিল সেটি আসলে সুখীর বিয়ের আংটি। এদিকে উষা ক্রাইম সিনে পৌঁছায়, যেখানে লাশ দেখে সে ভয় পেতে শুরু করে। অন্যদিকে জন বুঝতে পারে ধারায়ের সম্পর্ক ছিল ডক্টর উষার স্বামী সুতির সঙ্গে, আর যেহেতু দারারাই সুতিকে ব্ল্যাকমেল করত, তাই সুতি দারারাইকে মেরে ফেলেছিল।
এগুলো জানা মাত্রই জন বুঝে যায় সে কেন দারারাইকে বারবার দেখছিল। আসলে জনের কাছে ছিল সুখীর পার্স, আর দারারাই তাকে এটাই বোঝানোর চেষ্টা করছিল যে তার খুনি আর কেউ নয় বরং সুখী। রাগে জন সুখীকে খুঁজতে বেরিয়ে পড়ে। একই সময় হাসপাতালে ডক্টর উষা বডি নম্বর 19-এর তথ্য বের করে। এরপর উষা 19 নম্বর লাশের বাড়ির ঠিকানায় পৌঁছায়, আর ওটা ছিল জন ও তার বোনের ভাড়া করা বাড়ি। এরপর সে বাড়ির ভেতরে ঢোকে, আর মুহূর্তেই সেই গোপন কক্ষটিও খুঁজে পায়। সে সেখানে থাকা সেই ছবিগুলো দেখছিল। তখনই ফোন বেজে ওঠে। জন উষাকে ফোন করে জানায় সে হাসপাতালে পৌঁছে গেছে সুখকে খুঁজতে। উষা ভয় পেয়ে বলে হাসপাতালের ভেতরে যেও না, কারণ সে তার মেয়েকে সেখানেই রেখে এসেছে। উষার মেয়ে হাসপাতালে আছে, কিন্তু জনকে কেন হাসপাতালে যেতে নিষেধ করলো? যাই হোক, কিন্তু জন কথা শোনে না। সে গাড়ি থেকে বেরিয়ে এসে দেখে ধারাইয়ের আত্মা দাঁড়িয়ে আছে উষার মেয়েকে আগলে ধরে। এটা দেখে জন দ্রুত হাসপাতালের ভেতরে গিয়ে সুতিকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও পায় না। এই সময় জন দেখতে পায় উষার মেয়ে বিছানায় চাদর মুড়িয়ে লুকিয়ে চুপ করে বসে আছে। জন তাকে সান্ত্বনা দেয়, বলে কোনো ভয় নেই, কিন্তু চাদর স্পর্শ করতে সেটি যেন হাওয়ায় মিলিয়ে যায়। আসলে উষার মেয়ে নার্সের সাথে একটি আলমারির ভেতরে লুকিয়েছিল। এমনকি জনের কণ্ঠ শুনেও তারা বাইরে বের হচ্ছিল না। কিন্তু কেন? এর মধ্যে উষা হাসপাতালে এসে জনের সাথে দেখা করে। উষা প্রথমে মেয়েকে খুঁজতে শুরু করে, কারণ সে ভাবছে তার মেয়েকেও কেউ মেরে ফেলেছে। জন উষাকে বোঝাতে চেষ্টা করে তার স্বামী সুখী দারাকে মেরেছে, আর জনের বোনও এখন নিখোঁজ। জনের মনে হয় সুখী তার বোনকে অপহরণ করেছে, আর সুখী একজন সিরিয়াল কিলার। তার বিশ্বাস কোনো আত্মা বা ডাইনি নয়, বরং সুখী নোক, ডক্টর জিম এবং এখন তার বোনকেও মেরে ফেলবে। এই সময় উষা চিৎকার করে বলে, আমি তোমার চিকিৎসা আর করতে পারবো না। উষা জানায় যে এই বোনের কথা জন বলছে সে অনেক আগেই মারা গেছে। ডক্টর জিম, নোক সবাইকে জনই মেরেছে, তারাই কেউ জনই হত্যা করেছে। জন অবাক হয়ে বলে, না, তোমার স্বামী সব করেছে। কিন্তু উষা জানায়, তুমি জনসন নও, তোমার লাশই লকার নম্বর 19-এ রাখা আছে। এই কথা শুনে জন স্তব্ধ হয়ে যায়। জন কেন? এই সময় আমার চোখ কপালে উঠে যায় এই গল্পের টুইস্ট দেখে। যাই হোক, হঠাৎ উষার চেহারা বদলে গিয়ে সেই ডাইনি দাঁড়ায় রূপ নেয় এবং জনের উপর আক্রমণ করে। জন একটি ল্যাম্পস্ট্যান্ড তুলে আঘাত করে, কিন্তু বাস্তবে সে উষাকে আঘাত করছিল। বডি নম্বর 19-এর ট্যাগে লেখা ছিল জনসনের মৃত্যু হয়েছে। জন ছুটে গিয়ে 19 নম্বর লাশ দেখে। লাশটি সত্যি জনের ছিল। আর এখন আমরা দেখি বাস্তবে যে জনকে দেখছিলাম সে আসলে কেউ নয়, সে ছিল উষার স্বামী সুখী। এই পুরো গল্পে আমরা যে জনকে দেখছিলাম সে আসলেই ছিল সুখীর মাথায় তৈরি একটি ভুয়া চরিত্র। গল্পের সত্য ঘটনাটি হলো, আসল জন ছিল দারাইয়ের ভাই। জন একটি গাড়ির দুর্ঘটনায় মারা যায় এবং প্রচুর রক্তক্ষরণে সুখী তাকে বাঁচাতে পারেনি। এতে দারাই মানসিকভাবে ভেঙে পড়ে। দারাই তার ভাইয়ের লাশ বডি নম্বর 19-এ সংরক্ষণ করতে দেয়, কেননা দারাই তার ভাইয়ের মৃতদেহের অন্ত্যেষ্টিক্রিয়া করতে চাচ্ছিল না। এই সকল বিষয়ের কারণে সুখী ব্যাপকভাবে মানসিক আঘাত পায়, আর এই সব কিছুর কারণে তার মস্তিষ্কে আরেকটি চরিত্র তৈরি হয়, আর সে ছিল অর্থাৎ জনের বোন, যে আসলে সুখীর মস্তিষ্কে তৈরি করা একটি চরিত্র। এই সব কিছুর পর দারাই যখন সুখীকে ব্ল্যাকমেল করেছিল, তারপরেই সুখী দারাইকে মেরে ফেলেছিল। দারাইকে মারার পর থেকেই তার নিজেরও মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডার হয়ে যায়। সুখী নিজেকে জন ভাবতে শুরু করে এবং দারাইয়ের বাড়িতে বসবাস করতে থাকে, আর কল্পনায় দেখা তার বোন এর সাথে থাকতে শুরু করে। ডক্টর উষা ও ডক্টর জিম বিষয়টি বুঝে গিয়েছিল এবং তাকে চিকিৎসা করছিল, কিন্তু তখনই জানা যায় সুখী আসলে নোক, জিম এমনকি অনেককেই খুন করেছে। শেষে পুলিশ সুখীকে গ্রেপ্তার করে। ভাগ্য ভালো তার স্ত্রী ডক্টর উষা বেঁচে যায়। কোর্টে সুখী স্বীকার করে যে সেই সব মানুষকে হত্যা করেছে। আদালত তাকে পাগল ঘোষণা করে এবং পাগলাগারোতে পাঠানোর নির্দেশ দেয়। এরপর সুখীকে পাগলাগারোতে নিয়ে যাওয়া হচ্ছিল। হঠাৎ সে তার পাশেই দারাইয়ের আত্মাকে দেখে ভয়ে গাড়ি থেকে বেরিয়ে দৌড়াতে থাকে। দৌড়াতে দৌড়াতে একটি বড় ট্রাকের সামনে চলে আসে। ট্রাক ব্রেক করলে ট্রাক থেকে অনেকগুলো ধারালো রড উড়ে এসে সুখীর শরীরে ঢুকে যায়। মৃত্যুর ঠিক আগে সুখী অতীতের কিছু দৃশ্য মনে করতে থাকে, যেখানে দারাইকে হত্যা করার আগে সুখী তাকে বেহুশ করার ইঞ্জেকশন দিয়েছিল। বেহুশ হওয়ার আগে দারাই সুখীর হাত ধরে বলেছিল, আমার চোখে চোখ রাখো,
যদি তুমি আমাকে ভালোবাসো তবে আমাকে সবসময় মনে রাখবে। সে সময় রেস্টুরেন্টে একটি গান বাজছিল। তারাই সুখীকে বলছিল, আর যখনই এই গানটা শুনবে মনে করবে তুমি আমার সঙ্গে কি করেছিলে, তুমি আমাকে কিভাবে মেরেছিলে। তুমি যদি চাও আমাকে পৃথিবী থেকে মুছে ফেলো, তবুও আমাকে কখনো ভুলতে পারবে না। আমি প্রতিটি মুহূর্তে তোমাকে তাড়া করে ফিরব। এর মানে দারাই সত্যি এক ধরনের ডাইনি ছিল এবং সে মৃত্যুর আগে সুখীকে অভিশাপ দিয়েছিল। শুধু তাই নয়, যখন সুতি দারাইকে মেরে ফেলছিল তখন সে দেখেছিল দারাইয়ের পেটে জন্ম নিচ্ছিল একটি ছোট্ট শিশু, অর্থাৎ দারাই গর্ভবতী ছিল। এটি জানার পর সুখী আরও ভেঙে পড়ে। দারাইকে হত্যার পর সুখীর মন ভেঙে যায়। সে সিনেমা হলে যায় এবং সেখানে ঠিক সেই গানটি বাজছিল যে গানের সাথে দারাই তাকে অভিশাপ দিয়েছিল। সেই মুহূর্ত থেকেই সুখী নিজের ভেতরে জনে পরিণত হয়। দারাইয়ের আত্মা তার জীবনকে নরক বানিয়ে দেয়, অর্থাৎ দারাইয়ের অভিশাপ ছিল সুখীর মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডারের আসল কারণ। শেষে সেই অভিশাপের যন্ত্রণায় সুখী প্রায় মারা যায়, কিন্তু তখনও তার শ্বাস চলছিল। হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হয়। ডাক্তাররা শেষ চেষ্টা হিসেবে অপারেশন শুরু করে। অপারেশনের সময় সুখীর সামনে আসে দারাইয়ের আত্মা, আর সে বলে, আমি তোমাকে ক্ষমা করছি, আমি তোমাকে অভিশাপ থেকে মুক্ত করে দিচ্ছি। অভিশাপ ভেঙে যাওয়ার সাথে সাথেই সুখীর সব মানসিক সমস্যাও দূর হয়ে যায়। সুখী অপারেশনের মাঝেই জেগে ওঠে, কিন্তু প্রচণ্ড ব্যথা সহ্য করতে না পেরে সে সেখানেই মারা যায়।